আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সারা দেশে আজও দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত। লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত, পতাকা বৈঠকের আহ্বান বিজিবির। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের 5 নম্বর কূপের ওয়ার্ক ওভার শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু। প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 14 মিলিয়ন ঘনফুট গ্যাস। এবং জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে বেনাপোল বন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের কাজ, দ্রুত সমস্যা মেটানোর তাগিদ সংশ্লিষ্টদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সারা দেশের বিভিন্ন স্থানে আজও দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ সভাপতি হাফিজুর রহমান সরকার ও সাধারণ সম্পাদক জনাব বখতিয়ার আহমেদ কোচি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিরলের কেন্দ্রীয় শহীদ মিনারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে ধানের শীর্ষে মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক সহ স্থানীয় নেতারা অংশ নেন। কুমিল্লার নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার রোগের মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কোঅর্ডিনেটর ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন দিদারে এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শামসুদ্দিন শিশির। নাঙ্গলকোট পৌর এলাকার দাউদপুর মীর বাড়ি কমপ্লেক্স প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নাটোরে বাদ জোহর কোট বায়তুল আমান জামে মসজিদে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। যশোরে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শহরের মুজিব সড়কের প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্পাদক তানভীরুল ইসলাম সোহান ও জেলা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতারা দোয়া মাহফিলে অংশ নেন। বাগেরহাটে খানজাহান আলী মাজার মাঠে দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা MAH সেলিম। অনুষ্ঠানে বক্তারা বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। এদিকে ঠাকুরগাঁও 2 আসনের নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে এক পথসভায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। সংগঠনের সিনিয়র সহসভাপতি ও ঠাকুরগাঁও 2 আসনের সংসদ সদস্য প্রার্থী ফারুক হাসান এর সময় উপস্থিত ছিলেন। হাসপাতালে ভর্তি রয়েছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া মাওলায়ে কারীম, আজকে খালেদা জিয়াকে আপনি সুস্থ করে দিয়ে আল্লাহ এই বিপ্লব। আমিন। বেগম খালেদা জিয়ার অসুস্থতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারফাত আলী সপু। মুন্সিগঞ্জের দুপুরে শ্রীনগর উপজেলার জমজম টাওয়ারের সামনে উপজেলা যুবদল আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। মীর সারফাত আলী সপু বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসী দোয়া করছে। তিনি দ্রুত সুস্থ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়ে ভবিষ্যতের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। স্থানীয় বিএনপি নেতারা এই সময় উপস্থিত ছিলেন। কোরআন এবং সুন্নাহর আইনে এই দেশে কায়েম করার জন্য যদি জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, তার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে গণভোট লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে 8 দলের বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী জানান, স্বাধীনতার
54 বছরেও আমরা নিজেরা স্বাধীন হতে পারি নাই, আর তাই বৈষম্য জুলুম মুক্ত বাংলাদেশ গঠনে 8 দল করা হয়েছে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়ে বৈষম্য তৈরি করার আহ্বানও জানান তারা। আমরা এখন থেকে বাংলাদেশে জাতীয় সংসদ সহ সচিবালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে। ইসলাম বিরোধী কোনো আইন এখানে চলতে পারবে না। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। ভোরে উপজেলার জগৎবেড় ইউনিয়নের পচাভান্ডার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া পাটগ্রাম উপজেলার পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, সবুজ সহ কয়েকজন বাংলাদেশি নাগরিক গরু আনার জন্য ওই সীমান্তের কাছাকাছি শূন্যরেখায় যায়। এই সময় সীমান্তে দাঁড়িয়ে থাকা ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে সবুজ মিয়া মারা যায়, বাকিরা দ্রুত পালিয়ে আসে। এরপর বিএসএফ সদস্যরা নিহত সবুজের লাশ ভারতে নিয়ে যায়। 61 বিজিবির অধীন লেফটেন্যান্ট কর্নেল মুজাহিদ মাসুম বিষয়টি নিশ্চিত করেন। এই ঘটনার প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। নতুন করে শোন অ্যারেস্ট দেখানো 5টি মামলার মধ্যে নারায়ণগঞ্জ থানা পুলিশের ওপর হামলা এবং ফতুল্লা থানায় ইয়াসিন হত্যা মামলায় শুনানি শেষে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালত তার জামিন নামঞ্জুর করেন। আইভির আইনজীবীরা জানান, 2 মামলার এজাহারে সাবেক মেয়র আইভির নাম না থাকলেও তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়, কিন্তু এর আগে আদালতে এই মামলা এজাহারের নাম না থাকাও 19 জনের জামিন মঞ্জুর করেন। একই মামলায় সহ আসামিরা জামিন পেল তাকে জামিন না দেয় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে বলে দাবি তার আইনজীবীদের। এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আইনজীবীরা আরও জানান, হাইকোর্ট ইতিমধ্যে 5টি মামলায় মেয়র আইভিকে জামিন দিল, নতুন করে তাকে আরও 5 মামলায় জড়ানো হয়, যেগুলোর কোনোটাতেই তার নাম নেই। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 6টা 14:45 এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.1। এর উৎপত্তিস্থল নরসিংদী জেলার শিবপুরে 30 কিলোমিটার গভীরে। গত সোমবারও কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত 21 ও 22 নভেম্বর 2 দিনে 4 দফা ভূমিকম্প হয়। এর মধ্যে 21 নভেম্বরে ভূমিকম্পের মাত্রা 5.7, এতে 10 জনের মৃত্যু হয়। হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার নিয়ে গঠিত চাঁদপুর 5 আসনে নির্বাচনী প্রচারণার হাওয়া দিন দিন তীব্র হচ্ছে। একই সাথে চাঁদপুর 3 সদর আসনের পাড়া মহল্লাও প্রার্থীদের প্রচারণায় এখন সরগরম। চাঁদপুর থেকে আলী আসগর ইমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। চাঁদপুর সদর আসনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় উত্তেজনা তরুণ ভোটারদের মাঝে। অন্যদিকে স্থানীয়রা বলছেন, অনেক বছর ধরে ভোট দিতে পারেননি তারা, তাই এবার ভোট দেওয়ার আগ্রহ সবার মাঝেই সমানভাবে বিরাজ করছে। সারা বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইছে, এই হাওয়া আমাদের চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তিতেও বইছে। আমরা যারা নতুন ভোটার সবাই মুখিয়ে আছি ভোট দেওয়ার জন্য। আর গণতান্ত্রিক দেশে ভোটটা হচ্ছে একটা ভোটারের প্রথম অধিকার। 26 সালের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে এখন সাধারণ মানুষ মুখিয়ে আছে, তাদের উৎসব মুখর পরিবেশে তারা ভোট প্রয়োগ করবে। চাঁদপুরের প্রতিটি আসনে মনোনয়ন পাওয়ার পর বিরতিহীনভাবে চলছে বিএনপি প্রার্থীদের প্রচারণা। আমাদের নেতা লায়ন ইঞ্জিনিয়ার মামুনুল হক সাহেব আন্দোলন সংগ্রামের মাধ্যমেই উনি হাজীগঞ্জ উপজেলাকে সুসংগঠিত করে ধরে রাখছেন, এবং উনি যদি বিএনপির হাল না ধরতো তাহলে হয়তোবা যে ঝড় তুফান আমাদের উপর বইছে প্রেসিডেন্ট হাসিনা সরকার, আমাদের মতো লোকেরা হয়তোবা তখন বিএনপি করতে পারতো না। এদিকে চাঁদপুর 5 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইনের প্রচারণাও চলছে জোরে সোরে। বিভিন্ন পথসভায় ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের এক হাতে সনদ, অন্য হাতে চাকরির প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি। আমরা মনে করছি যে আমাদের প্রস্তুতিটা অনেকাংশে হয়েছে।
আশা করি ইনশাল্লাহ আমরা বিজয়ের জন্য কাজ করছি এবং বিজয়ের দ্বারপ্রান্তে আমরা পৌঁছে আছি। আপনার মাধ্যমে আমি সারা দেশের সকল ছাত্র সমাজকে আহ্বান করতে চাই, যদি জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে ছাত্রদের এক হাতে সার্টিফিকেট আর হাতে চাকরির ব্যবস্থা জামাত ইসলামী করবে। যারা মানুষের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন বলে জানালেন চাঁদপুরবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। দর্শক, সকাল থেকে চাঁদপুরের শাহরাস্তি এলাকা ঘুরেছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। বাংলার নির্বাচনী আয়োজন সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশ জুড়ে। আর চলতে চলতে আমি ঠিক এই মুহূর্তে চলে এসেছি চাঁদপুর 5, হাজীগঞ্জ এবং শাহরাস্তি এই নির্বাচনী এলাকায়। এখানে অনেক মানুষ অপেক্ষা করছে আমাদের ভোটের গাড়ির সাথে কথা বলার জন্য। চলুন সালাম স্টিল ভোটের গাড়িতে আজকে তাদের মতামত শুনি, কি ভাবছে এখানকার মানুষজন। 266 চাঁদপুর 5 আসনের জনগণের পক্ষে কথা বলার জন্য যে আন্তরিকতা স্বতঃস্ফূর্তভাবে দেখা যাচ্ছে, সেই জন্য ইঞ্জিনিয়ার মমিন সাহেবকে এত বড় দল থেকে একটা যে নমিনেশন দেওয়া হয়েছে, সেজন্য আমি ব্যবসায়ী বা সমিতির সভাপতি পক্ষ হিসাবে আন্তরিক শুভেচ্ছা এবং ATN বাংলাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা মোটামুটি উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচন মুখী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেছি, সামাজিক কার্যক্রম পরিচালনা করতেছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি এখানকার স্থানীয় বাসিন্দা এবং ভোটার, কেমন দেখছেন ভোটের আয়োজন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের আমলে তো মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে নাই। এবার যেহেতু একটা সুযোগ এসেছে তৃণমূল পর্যায়ে, পাড়া মহল্লায় প্রতিটি ঘরে ঘরে বাড়ি বাড়ি যে ভোটের আমেজ উৎসব, সেটা হাজীগঞ্জ শাহরাস্তি চাঁদপুর 5-এ উৎসবমুখর পরিবেশে আমরা এই গণজোয়ার দেখতেছি। আমরা বিশ্বাস করি যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে মানুষ তাদের স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে স্বাধীনভাবে তাদের অবাধে তাদের মতামত প্রয়োগ করতে পারবে। হবিগঞ্জ গ্যাস ফিল্ডে 5 নম্বর কূপে ওয়ার্ক ওভার শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। উদ্বোধন করেন পেট্রো বাংলা চেয়ারম্যান রেজানুর রহমান। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন ও ওয়ার্ক ওভার প্রকল্পের পরিচালক ইসমাইল মোল্লা সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। হবিগঞ্জের রঘুনন্দন এলাকায় 1988 সালের 5 নম্বর কূপটি খনন করা হয়। কূপটি থেকে বর্তমানে প্রতিদিন 14 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে ওয়ার্ক ওভারের পর এর উৎপাদন বেড়ে প্রতিদিন 26 মিলিয়ন ঘনফুট গ্যাস যাবে জাতীয় গ্রিডে। মূলত গ্যাসের সঙ্গে পানি উঠা সহ নানা জটিলতার কারণে এই কূপটি ওয়ার্ক ওভারের উদ্যোগ নেয় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি। গত 24 অক্টোবর কূপটি ওয়ার্ক ওভার শুরু হয়ে শেষ হয় 27 নভেম্বর। এতে ব্যয় হয়েছে 75 কোটি টাকা। আমরা 25-26 সালের মধ্যে 50টা কূপের খনন সম্পন্ন করব, আর 26 থেকে 28 সালের মধ্যে 100 কূপের খনন সম্পন্ন করব। তো এটি ছিল আমাদের 50 কূপের একটি। ইতোমধ্যে আমাদের এটি সহ 21টি কূপের কার্যক্রম সমাপ্ত করেছি আমরা। জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে বেনাপোল বন্দরকে আন্তর্জাতিক মানের ইউনিফাইড বন্দর নির্মাণের কাজ। এর মধ্যে সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে প্রায় 3,500 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে কাজ শুরুর আগে জমি অধিগ্রহণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। 102 একর জমির বিপরীতে অধিগ্রহণ হয়েছে মাত্র 52 একর, যা প্রয়োজনের অর্ধেক। ফলে অনিশ্চয়তার মুখে উন্নয়ন কাজ। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতি বছর 8 থেকে 10,000 কোটি টাকার রাজস্ব আয় করে সরকার। তবে পর্যাপ্ত জায়গার অভাবে এই বন্দরের চাপ বাড়ছে প্রতিদিন। শেডইয়ার্ডের ধারণ ক্ষমতা সীমিত থাকায় পণ্যজট ও যানজট নিয়মিত ঘটনা। বন্দর সংশ্লিষ্টদের দাবি, জায়গা স্বল্পতার কারণে আমদানিবাহী শত শত ট্রাক দিনের পর দিন আটকে আছে। এতে একদিকে যেমন খরচ বাড়ছে ব্যবসায়ীদের, অন্যদিকে সময় লাগছে পণ্য খালাসে। প্রথম সমস্যা হলো স্থান সংকুলন। আমাদের যে পণ্যগুলো ভারত থেকে আমদানি হয় সেগুলো স্থানের অভাবে সঠিক সময়ে আমরা আনলোড করতে পারি না। এই বন্দরের অবকাঠামো অধিক উন্নয়ন এবং রাজস্ব বৃদ্ধির জন্য আমরা চাই যে 102 একরের যে প্রকল্প ছিল অধিগ্রহণ করার, এই 102 একর জমি যেন অধিগ্রহণ করা হয়। এই 52 একরের জমিতে যে উন্নয়ন তাতে পরিপূর্ণতা আসবে না। সরকার এই উদ্যোগটা মহৎ উদ্যোগ, যদি এগুলো বাস্তবায়ন হয় বেনাপোলটা অধিকতর আরো উন্নতি লাভ করবে। এই কার্যক্রম দ্রুত সম্পূর্ণর মাধ্যমে রাজস্ব গতিশীলতায়
বৃদ্ধি পাবে আমরা এই প্রত্যাশা করি। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায় আপাতত 52 একরে ইউনিফাইড বন্দর প্রকল্পের কাজ হবে। ইতোমধ্যে এক্সেস প্রকল্পের আওতায় কাজ শুরু হয়েছে। এছাড়াও জমি স্বল্পতার কথা জানিয়ে স্থলবন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের যে দাবি রয়েছে 102 একর জমির বিষয়ে, এটি আমরা সরকারকে জানিয়েছি। সরকার সিদ্ধান্ত নিয়েছে 52 একর জমি অ্যাকুইজিশনের বিষয়ে। পরবর্তীতে সরকার যদি সিদ্ধান্ত নেয় সে মতে আমরা বাস্তবায়ন করব। প্রায় ৩৫০০ কোটি টাকার এই প্রকল্পের মধ্যে রয়েছে আধুনিক ওয়্যারহাউস, কন্টেইনার টার্মিনাল, হেভি স্টক ইয়ার্ড, ট্রাক টার্মিনাল, স্বাস্থ্যসেবা ও ফায়ার স্টেশন কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এটিএন বাংলার শব্দ প্রকৌশল বিভাগে ভাইস প্রেসিডেন্ট শেখ শোয়েব আহমেদ মুক্তির মা সাবেক সংসদ সদস্য নূর আফরোজ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাত 9:30টায় রাজধানীর ল্যাবেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। বাদ জোহর বাগেরহাটের ফকিরহাটে পারিবারিক গোরস্থানে মরহুমাকে দাফন করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।